উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না আমরা ওদের বর্জন করবো, পুলিশদের বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল, এই সরকার পুলিশ মারতেছে আমাদেরকে ভাই, সবাই পোস্ট করে দেন। এই যে আমার ভাই, এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল, এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের দাবি, কি যে আমাদের আন্দোলন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আবার রাজপথে উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। আমি হয়তো রাজনৈতিক কথা বললাম যে শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের প্রধান নেত্রী, প্রধানমন্ত্রী, আবার তাকে দরকার কেন? তাকে দরকার এই জন্য আমরা 54 বছরের বাংলাদেশের শাসন দেখেছি, সব শাসন, সেটি বঙ্গবন্ধুর শাসন থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনা ছিলেন, বর্তমানে ইউনূস আছেন। প্রত্যেকটি শাসকই করাপ্টেড। শাসক যদি নিজে নাও হন করাপ্টেড, কিন্তু তার বাহিনী করাপ্টেড। তার বাহিনী করাপ্টেড মানে এই দায় তার উপরে বর্তায়। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত বছর 24-এর 5 আগস্ট। আওয়ামী লীগ সরকারের পতন দরকার ছিল, আমি এই মুহূর্তে বলতে চাই পতন দরকার ছিল। আওয়ামী লীগের নেতা পাপি নেতাদের এত বাড়াবাড়ির কারণে সেটির পতন দরকার ছিল। কিন্তু পতন করে আমি কাকে আনবো, কাকে দায়িত্ব দেব? আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি 22শে জুলাই 2025, 21শে জুলাই তার আগে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেছে। যে দুর্ঘটনায় শত নাকি হাজার মৃত্যু আমরা এখনো বলতে পারি না। এই শত হাজার মৃত্যুকে কেন্দ্র করে আজ 22শে জুলাই সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তপ্ততার মধ্য থেকে আবার স্মরণ হচ্ছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। কেন স্মরণ হচ্ছে? আমি বললাম যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে বড় ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। তার নেতা পাতি নেতার দোষ আছে, কিন্তু শেখ হাসিনার কোনো দোষ ছিল না। নেতা পাতি নেতারা বিতর্ক তৈরি করেছিল, সীমাহীন দুর্নীতিতে কণ্ঠ নিমজ্জিত করেছিল। হ্যাঁ, শেখ হাসিনা এই জায়গায় দোষ, এই সীমাহীন দুর্নীতিবাজ নেতাদেরকে কন্ট্রোল করতে পারেননি তিনি। না পেরে তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছিলেন যে আমার পিএম 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া তার চলে না। তারপরে মন্দের ভালো শেখ হাসিনা ভালো ছিল। যে আজকে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয়, যে একটা ঠুনকো সরকার, ইন্টারিম সরকার, এই সরকারটা কি করছে? আজকে দিনব্যাপী কি ঘটছে? গতকাল দিনব্যাপী কি ঘটেছে? লাশ গুম করা, লাশের সংখ্যা কমানো। এটি যদি দুর্ঘটনায় হয়ে থাকে তাহলে লাশ কেন গুম করতে যাব আমি? লাশের সংখ্যা কমিয়ে দেবো কেন? এটি তো ছাই চাপা দিয়ে আটকে রাখা যায় না। আমার মূলধারা গণমাধ্যম বের করে যদি নাও আনতে পারে, আমার আজকের নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া বের করে ঠিকই আনবে। সেই জায়গা থেকে আমার লাশের সংখ্যা কমিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু সরকার এটি কেন করছে? এটিকে কি তাহলে আমরা দুর্ঘটনা বলবো না? এটিকে কি পরিকল্পিত একটা ঘটনা? আমি আজকে দিনের প্রথম ভাগের ভিডিওতে বলেছি যে এটি কি ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা। খতিয়ে দেখতে হবে, তদন্ত করতে হবে যে এটি কি আসলে একটা দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ঘটনা, দেশি বিদেশি ষড়যন্ত্রে। যখন এই অবস্থা চলছে তখন 22 তারিখ দিনব্যাপী সারা ঢাকা,
এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি, সিলেট থেকে খবর পাচ্ছি, ময়মনসিংহ থেকে খবর পাচ্ছি, বরিশাল থেকে খবর পাচ্ছি, রাজধানী ঢাকা থেকে খবর পাচ্ছি যে উত্তপ্ত, সচিবালয় উত্তপ্ত, উপদেষ্টারা অবরুদ্ধ। মাইলস্টোন কলেজে যে দুজন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গিয়েছিলেন, তারা অবরুদ্ধ। কেন? অর্থাৎ এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছে না ইউনূস সরকার। এই পারছে না বলে আজকে রাজপথে আবার নতুন করে উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, ক্রাইসিস ম্যানেজারের দরকার। এত খারাপ, এত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার। আমাদের 2020 সালে 21 সালে যে কোভিডের ঢেউ গেল, সেই কোভিডকে কিভাবে মোকাবেলা করেছিলেন শেখ হাসিনা? আমাদের টিকা দিয়ে, ঔষধ দিয়ে, পথ্য দিয়ে, আমাদের অর্থনীতিকে স্বাভাবিক রেখে আজকে লেজে গোবরে অবস্থা। একটা অনির্বাচিত, একটা স্বল্পকালীন সময়ের একটি সরকার আজকে এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছে না, সারা বাংলাদেশে উত্তপ্ত করে ফেলেছে। আজকে সারা ঢাকা শহরে শিক্ষার্থীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ, সেনাবাহিনী। বাবারা, আমি বাবারাই বলি, আজকে যারা রাজপথে আছো, আন্দোলনে আছো, তোমরা আমার সন্তানের বয়সী বললেও ভুল হবে না, কারণ আমি নিজেও আজ থেকে 20-22 বছর আগে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছি। আজকে যারা রাজপথে আছো, আজকে তারা শিক্ষার্থী, স্কুলের কিংবা কলেজের, ইন্টারমিডিয়েট বা সর্বোচ্চ ইউনিভার্সিটির। সেই ইউনিভার্সিটি আমি 22 বছর আগে ত্যাগ করেছি। তোমরা যদি ভুল করে থাকো 2024-25-এর সেই সহিংসতা কালে, আজকে সময় এসেছে তোমরাই জাতির কাছে ক্ষমা চাও যে আমরা ভুল করেছিলাম 2024-এর জুলাই-আগস্ট সময়কালে। ভুল করে আমরা ক্রাইসিস ম্যানেজারকে পদত্যাগ করিয়েছি, দেশ থেকে বিতাড়ন করেছি। আজকে দেশের এই ক্রাইসিসে আমাদের তাকে প্রয়োজন, আবার এই ক্রাইসিস ম্যানেজারকে প্রয়োজন। তোমরা বিকল্প দেখাও। তোমাদের হয়তো তখন জন্ম হয়নি। আজকে এই মুহূর্তে বিকল্প যারা দাপিয়ে বেড়াচ্ছে, বিএনপি বা জামাত, আবার আজকে এই মুহূর্তে কথাগুলো হয়তো পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে। হয়তো বিএনপি জামাতকে আমি আলাদা কাতারে ফেলছি, আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আলাদা কাতারে ফেলছি, কিন্তু আমি তো দেখেছি, আমার তো একটা বয়স হয়েছে, আমি একটা মধ্যবয়স্ক মানুষ, আমার ভালো মন্দ বিচার করবার বয়স হয়েছে। আমি দেখেছি, আওয়ামী লীগের রূপও দেখেছি, আমি বিএনপি জামাতের রূপও দেখেছি। সর্বশেষ 2001-06 বিএনপি জামাত যৌথভাবে, জোটগতভাবে ক্ষমতায় ছিল। আমরা দেখেছি তাদের দুঃশাসন। আজকে কাকে বিকল্প হিসেবে, কাকে তোমরা ক্রাইসিস ম্যানেজার হিসেবে দেশের এই ক্রান্তিকালে কাকে নির্ধারণ করবা? বিএনপিকে? বিএনপির কে হবেন সরকার প্রধান? তারেক রহমান। তারেক রহমানের 2001-06 আমলের হাওয়া ভবন সহ নানান কর্মকাণ্ডগুলো একটু তোমরা দয়া করে বিশ্লেষণ করে দেখো, এবং তাদের সঙ্গে জামাতের কর্মকাণ্ডগুলো একটু বিশ্লেষণ করে দেখো। তাহলে আমি বিকল্প খুঁজে পাই না। শেখ হাসিনা মন্দ, শেখ হাসিনার দল আওয়ামী লীগ মন্দ, আমি মন্দের ভালো খুঁজতে চাই। গত 16 বছর আমাদেরকে কিভাবে আগলে রেখেছিল তোমরা দেখেছো। গত 16 বছর অন্ততপক্ষে, এখন যাদের 20 বছর বা 25 বছর বয়স, তারা অন্ততপক্ষে দেখেছো যে 16 বছর আজকে দেশে যা ঘটছে, যেমনটা ঘটছে, 16 বছর কিন্তু তেমনটা ঘটেনি। যে কোনো বিপদে আপদে, দুঃখ দুর্দশায়, বিবিআর ট্র্যাজেডি বলো, নিমতই আগুন কাণ্ড বলো, কিংবা কোভিড বলো, যে কোনো দুর্যোগ, দুর্ঘটনা, দুর্বিপাকে শেখ হাসিনা, আওয়ামী লীগ আমাদেরকে আগলে রেখেছিল। আজকে আমাদের আগলে রাখবার কেউ নেই, আজকে দায়িত্বশীল কেউ নেই। একটা দায়িত্বহীন কর্মকাণ্ড হচ্ছে। এই যে গতকালকে এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে, দেশে একটা পাবলিক পরীক্ষা চলছে। স্বাভাবিকভাবে পাবলিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল গতকাল বিকেলের মধ্যে, কিন্তু না, সেটি করেছে কখন? গতকাল মধ্যরাতে 3টার দিকে শিক্ষা মন্ত্রণালয় নয়, তাও অন্য উপদেষ্টা তারা ঘোষণা দিচ্ছেন যে আগামীকালকে পরীক্ষা হবে না, রাত 3টায়। কতটা দায়িত্বহীন হলে এমনটা করা যায়? গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, গতকাল থেকে আজকে পর্যন্ত এই অগ্নিকাণ্ড, এই চিকিৎসা সহায়তায় তোমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখেছো? চেহারা দেখেছো? তা স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে কথা বলছেন কে? আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা বিদেশ থেকে ডাক্তার আনবেন, তারপরে চিকিৎসা করবেন। এ যেন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই অবস্থা।
সবকিছু মিলিয়ে এই ক্রাইসিস মোমেন্টটা একটা চরম সীমাহীন ব্যর্থতার একটা মুহূর্ত। এই মুহূর্তে বাংলাদেশের দরকার ক্রাইসিস ম্যানেজার, এবং সেই ক্রাইসিস ম্যানেজারটা হতে পারে শেখ হাসিনা। এছাড়া বিকল্প কোনো উপায় নেই। একটা বছর তোমরা দেখলে, আমরা সবাই দেখলাম, আমরা কাকে ক্রাইসিস ম্যানেজার হিসেবে নির্ধারণ করব? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে, কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে? আমরা তো মনে করি না যে বিগত 16 বছরের থেকে আমাদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে যাবে। এই এক বছরে সেটি বলছে না। এই এক বছরে যত অব্যবস্থাপনা, এর দায় এই জামাতের আমির শফিকুর রহমানের, কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এবং যারা এই সরকারকে সমর্থন করছে তাদের সবার। আজকে তোমরা বড় হয়েছো, এসএসসি পাস করেছো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, বিবেচনার ভার তোমাদের। তোমরাই ভালো মন্দ বিশ্লেষণ করো যে বিগত 16 বছর তোমরা কি ভালো ছিলে নাকি এখন ভালো আছো। আজকে বড্ড এই বিষয়টা বিশ্লেষণ করা প্রয়োজন, নইলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এইভাবে হানাহানি থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে যাবে। তোমরা কি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে থাকতে চাও? একটা সুষ্ঠু স্বাভাবিক দেশের নাগরিক হিসেবে থাকতে চাও? আজকে আমাদের অর্থনীতি, আজকে আমাদের শিক্ষা, আজকে আমাদের স্বাস্থ্য, আজকে আমাদের সব জায়গায়, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় ভয়াবহ অবস্থা। এর থেকে উত্তরণের জন্য একজন ক্রাইসিস ম্যানেজার দরকার। সেই ক্রাইসিস ম্যানেজারটা শেখ হাসিনার চেয়ে বড় ম্যানেজার, ভালো ম্যানেজার বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আর কেউ ছিল না। আজকে তোমরাই চিন্তা করো, তোমাদের বিবেক দিয়ে আমি চিন্তা করতে বলবো, যে তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো যে আসলে কে ভালো। আমরা কি আগেই ভালো ছিলাম? 1 বছর 1.5 বছর আগেই ভালো ছিলাম, নাকি এখন ভালো আছি? যদি তোমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আগেই ভালো ছিলাম, তাহলে তোমরা ক্ষমা চাও, মাপ চাও যে জুলাই আগস্টে 24-এ যে সহিংসতা ঘটেছে তার সঙ্গে যদি আমরা থেকে থাকি, সেটি আমাদের ভুল ছিল। আমরা ভুল সংশোধন করতে চাই। এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন, আপনারাও আপনাদের বিবেক দিয়ে চিন্তা করুন যে আপনারা কি আসলে দেশটাকে ভালো করতে পারবেন কিনা। গত 1 বছরে করতে পারেননি, আর পারবেন? আর সামনে 1 বছর 2 বছর 5 বছর দিলে কি আপনারা পারবেন? আপনারা কি ক্রাইসিস ম্যানেজারের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন? ভুল করলে নিজের ভুল স্বীকার করা উচিত, স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। এখনো সময়, ক্ষমা চান, নইলে একটা প্রতি বিপ্লব ঘটে আরো ভয়ানক পরিস্থিতির উদ্ভব হবে, এবং আপনারা এই দায়িত্ব আপনাদের উপর বর্তাবে। এখনো সময় আছে। যারা বিবেকবান আছেন তারা রিজাইন দিয়ে চলে যান। যে ভাবুন, মনে করুন, যে বলুন যে আমরা দুঃখিত, আমরা পারলাম না, আমরা ব্যর্থ। সে জায়গায় বাংলাদেশ বেছে নেবে কাউকে, নিশ্চয়ই ভালো কোনো ক্রাইসিস ম্যানেজারকে বেছে নেবে। এছাড়া বাংলাদেশকে আর বাঁচানো যাবে না। এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার আগে, 2 দিন আগে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটি সত্য ভাষণ উচ্চারণ করেছিলেন যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি দেখিনি। ডক্টর দেবপ্রিয় এই সরকারের সমর্থনের পক্ষেরই একজন মানুষ। তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির। সেই দেবপ্রিয় ভট্টাচার্য বলতে বাধ্য হয়েছেন যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি আগে দেখিনি। এটি 2 দিন আগে তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা হয়েছে, সেটি নিয়ে বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো একটি গোল টেবিল আলোচনার আয়োজন করেছিল। সেই আলোচনায় দেবপ্রিয় একথাটি বলেছেন। দেবপ্রিয়র সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমরাও আমাদের জীবনে কখনো দেখিনি। আজকে যেটি দেখছি, আজকে এমন একটি সরকার আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসে আছে। আপনি যদি কোনো দুর্যোগে পড়েন, কোনো দুর্ঘটনায় পড়েন, কোনো বিপাকে পড়েন, আপনার পাশে থাকবে না সরকার। অর্থাৎ আপনি মা বাপ ছাড়া একটা জনগোষ্ঠী, মা বাপ ছাড়া একটি দেশ, একটি সরকার একটি দেশের মা বাবার মতো আপনার বিপদে আপদে, দেশের মানুষের বিপদে আপদে পাশে থাকবে। কিন্তু গত 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত এই সরকারকে বিপদে আপদে পাশে পাওয়া যায় না। দেশে কখনো কখনো মনে হয় যে দেশে কোনো সরকার নেই।
সবচেয়ে বড় একটি ঘটনা ঘটে গেল, গতকালকে একটি ঘটনা ঘটে গেছে পৃথিবীর ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ সকালে বাংলাদেশের একজন সাবেক এয়ার চিফের সাথে আমার কথা হচ্ছিল, কথায় কথায় তিনি এর প্রতিক্রিয়া একটা কথা ব্যক্ত করলেন যে পৃথিবীর ইতিহাসে এত বড় বিমান দুর্ঘটনা কিংবা এত করুণ বিমান দুর্ঘটনা ঘটেনি। কারণ একটি স্কুলের কোমলমতি শিশুদের, শিক্ষার্থীদের আগুনে পুড়ে মারা যেতে হয়েছে। তার জীবনে তিনি এমনটা পৃথিবীর কোথাও দেখেননি। আমি বলছিলাম যে এদিকে বাংলাদেশেই এমন ঘটনা ঘটলো, তিনি বলছেন শুধু বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। সেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে এবং আমরা আইএসপিআর এর সূত্র ধরে আজকে আরো জানতে পেরেছি যে এটি নিতান্ত একটি প্রশিক্ষণ বিমান ছিল না, এটি ছিল একটি যুদ্ধ বিমান। একটি যুদ্ধ বিমান একটি স্কুল বিল্ডিং এ আঘাত করলো। অথচ দেখুন, আমি আলাপটা শুরু করেছিলাম যে দুর্যোগে দুর্বিপাকে কোথাও সরকার নেই। এই যে এত বড় একটি ঘটনা ঘটলো, গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো আমরা দেখছি তাতে মনে হচ্ছে না বাংলাদেশে সরকার আছে। এই যে শত শত লাশ, শত শত আগুনে পুড়ে ক্ষত বিক্ষত দেহ, এই যে আগুনে পুড়ে যে ক্ষত বিক্ষত দেহগুলা এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছেন, এখন পর্যন্ত যারা মারা গেছেন, এখনো যারা কাতরাচ্ছেন তাদের বেশিরভাগই মারা যাবেন। অর্থাৎ মৃতের সংখ্যাটা কয়েকশো হতে পারে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সংখ্যা 20,000-এর অধিক। এই 20,000-এর অধিক শিক্ষার্থীর মধ্যে শিশু শ্রেণী, একদম শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ভবনে ক্লাস হচ্ছিল সেই ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে এবং সারা ভবন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে সারা ভবন পুড়ে গেছে। সেখানে কত শত নিহত হয়েছে আমি আগের ভিডিওতে বলেছি যে এর সংখ্যাটি যে কত। আজকে এই মুহূর্তে এই সংখ্যাটিকে ফুল স্টপ টানা যাবে না। আজ থেকে 3 দিন, 4 দিন, 7 দিন, 1 মাস পরে মৃত্যু ঘটবে। অর্থাৎ এটি যে একটা ভয়ঙ্কর ঘটনা তাতে কোনো সন্দেহ নেই। আজকে কোনো দুর্যোগ, দুর্বিপাকে, দুর্ঘটনায় সরকার নেই। এই যে মৃত্যু সংখ্যাকেও লুকোছাপা করবার নানা প্রচেষ্টা। আজকে মাইলস্টোন কলেজে পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, যিনি সকল কাজের কাজী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তারা বেশ কয়েক ঘন্টা যাবৎ অবরুদ্ধ হয়ে রয়েছেন। আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তেও শেষ খবর পাওয়া পর্যন্ত তারা অবরুদ্ধ হয়ে রয়েছেন। জনরোষ থেকে, জনবিক্ষোভের মুখে তারা অবরুদ্ধ হয়ে রয়েছেন। জনরোষ বাড়ছে, ক্রমেই বাড়ছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, বলা হয় একটা নিরপেক্ষ, এই সরকার যদিও নিরপেক্ষ নয়, নিরপেক্ষতার এতটুকু চিহ্ন কোথাও নেই। অন্তর্বর্তীকালীন সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার যে এতটা অজনপ্রিয় হয়ে উঠতে পারে, এই ইউনূস সরকারকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমরা বাংলাদেশের মানুষ তো চোখের সামনে দেখছি, বিশ্ববাসী দেখুন যে এই সরকার এমন একটি সরকার যাদের পেছনে কোনো রাজনীতি নেই, যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, এই সরকারে যারা আছেন তারা কতটা অজনপ্রিয়। যেখানে যাচ্ছেন তোপের মুখে পড়ছেন। এই তোপ থেকে এই সরকারের এমন একটা পরিণতি হবে। আমরা 1 বছর আগে আওয়ামী লীগ সরকারের পতন দেখেছি, ভয়ঙ্কর ভয়াবহ পতন দেখেছি। আজকে অবস্থা দেখে যা মনে হচ্ছে যে ইউনূস সরকারের পতনটা একদম সময়ের ব্যাপার, পতন ঘনিয়ে এসছে। কারণ আমি শুরুতে বললাম যে একটা সরকার একটা দেশের মা বাবার মতো, কিন্তু এই সরকার মা বাবা তো দূরের কথা, 7 মাও না দেশের। এই সরকার তেমনটা। তবে এই সরকারের পতনটা, আওয়ামী লীগ সরকারের পতন কি ভাবে হয়েছে, এই সরকারের পতনটা ভয়ঙ্কর ভাবে হবে। আজকে যারা সরকারে আছে তারা এখনো পর্যন্ত রঙিন চশমা চোখে দিয়ে আছে। জনগণের প্রতিক্রিয়া তাদের কাছে পৌঁছে না, জনগণের প্রতিক্রিয়া তারা গ্রহণ করতেও চায় না, যার দরুন তারা বুঝতে পারছে না। যখন পতনটা হবে তখন বুঝতে পারবে। আওয়ামী লীগ সরকার যখন পতন হয়েছিল, আওয়ামী লীগের নেতারা পতনের দিন সকালেও কল্পনা করেনি যে এভাবে একটি সরকারের পতন হবে। আজকে এই সরকারের অবস্থাও কিন্তু চারিদিকে সেই রকম।
আজকে একটা জেলা, বাংলাদেশের একটা জেলাকে গোপালগঞ্জ অবরুদ্ধ করে রেখেছে এখন পর্যন্ত। গত বুধবারের ঘটনা, আজকে মঙ্গলবার 1 সপ্তাহ হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে। এই 7 দিন গোপালগঞ্জ অবরুদ্ধ। গতকালকে বাংলাদেশে এত বড় একটা ম্যাসাকারের ঘটনা ঘটেছে, একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সারা দেশ শোকে আচ্ছন্ন। গতকালকে রাতে গোপালগঞ্জে আমরা সামরিক অভিযানের খবর পেয়েছি বিভিন্ন মানুষ থেকে, বিভিন্ন জায়গা থেকে। সত্য মিথ্যা জানি না, যে গতকাল রাতে গোপালগঞ্জে সামরিক অভিযান হয়েছে। আজকে সামরিক বাহিনী বিতর্কিত হয়ে পড়েছে। সরকার ভাবছে সামরিক বাহিনী পাহারা দিয়ে রেখে দেবে, কিংবা সামরিক বাহিনী যদি ভাবে যে এই সরকারকে আমরা এইভাবে পাহারা দিয়ে টিকিয়ে রাখবো, সেটি কিন্তু হবে না। সামরিক বাহিনীও দেশি বিদেশি নানা রকম চাপে পড়তে বাধ্য, খুব শীঘ্রই চাপে পড়তে বাধ্য। এই সবকিছু মিলে সামরিক বাহিনী এই সরকারকে পাহারা দিয়ে রাখতে পারবে না। এবং সামরিক বাহিনীও যদি মনে করে যে না আমরা টিকিয়ে রাখবো এবং আমরা টিকে থাকবো, সামরিক বাহিনীও টিকে থাকতে পারবে না। এই সরকারের পতনটা হবে আরো ভয়ঙ্কর পতন, আওয়ামী লীগ সরকারের চেয়েও ভয়ঙ্কর পতন। আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে ম্যাসাকার হয়েছে। আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যদি একটা ম্যাসাকার হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। এই উপদেষ্টা পরিষদের সদস্যদের উপরে যদি একটা ম্যাসাকার হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা জায়গায় জায়গায় সেসব আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আজকে মাইলস্টোন কলেজেও তেমনটা ঘটেছে। 2 জন উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেখানে অবরুদ্ধ হয়েছেন। এই অবরুদ্ধতা থেকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ। আমরা আসলে এগুলো তো দেখতে চাইনি, এগুলো দেখতে চাই না। আওয়ামী লীগ সরকারেরও এরকম ভয়ানক পতন আমরা দেখতে চাইনি। নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, তেমনটা দেখতে চেয়েছিলাম। আজকে উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও তোপের মুখে বিদায় নিতে হোক, এমনটা কিন্তু আমরা চাইনি। আমরা শুরু থেকেই চেয়েছি যে দেশে একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন করবার পুরোপুরি অযোগ্য একটি সরকার। এই সরকারকে দিয়ে কোনোভাবে নির্বাচন হওয়া সম্ভব নয়। এখনো যদি কেউ স্বপ্ন দেখে যে এই সরকারকে দিয়ে নির্বাচন করবে, নির্বাচন করে ক্ষমতায় আসবে, সেটি আসলে দুঃস্বপ্ন হবে এবং দুঃস্বপ্নে পরিণত হবে। যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে দুর্যোগ দুর্বিপাকে কোনো জায়গায় ইউনূস সরকার নেই এবং ভয়ঙ্কর পতনের দিকে যাচ্ছে ইউনূস সরকার। সেই দিনটা মনে হয় খুব বেশি দূরে নয়, দিনটা ঘনিয়ে আসছে। আমরা চারিদিকে সেই আলামতটা দেখতে পাচ্ছি।